আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাত। আজকে আমি পরিদর্শন করতে এসেছি আল ইসলাম মিশন একাডেমি। আলহামদুলিল্লাহ, আমার এই মিশন এত একটা প্রাণপ্রিয় জায়গা, যেখানে আমি কিছুদিন পর পর আসতেই থাকি এবং আমাকে শিক্ষার সাথে জড়িয়ে থাকতে খুবই ভালো লাগে। যার কারণে আমি শিক্ষার সাথে জড়িত থাকতে চাই এবং এই মিশনে ঘুরতে আসা আরেকটা কারণ, সেটা হচ্ছে যে শিক্ষার সাথে আমি যত জড়িয়ে থাকবো তত আমারও কিছু জ্ঞান পাওয়া যাবে বা আমি সেখান থেকে কিছু জ্ঞান পাবো। এই আশে আমি আসি। যাই হোক, আসার পরে আমি এই মিশনের প্রতিষ্ঠাতা জানাব আব্দুল সাত্তার সাহেবের সাথে মোলাকাতে কিছু আলোচনা করব প্রতিষ্ঠান সম্বন্ধে, প্লাস বর্তমান সময়ে যে একটা মুসলিমদের দুর্দশার অবস্থা, এই সম্বন্ধে আমি কিছু প্রশ্ন করব। তার আগে আমি সর্বপ্রথম জেনে নেব আমার আব্দুল সাত্তার ভাইয়ের কাছে যে আপনি কেন উদ্বুদ্ধ হলেন এই প্রতিষ্ঠান করাতে। এবং আমি আরেকটা জিনিস আপনার কাছে জানবো যে লক্ষ লক্ষ টাকা আপনার, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা একটা গর্বের বিষয়, কিন্তু আপনি তো চাইলে বিজনেস করতে পারতেন। এটা সব থেকে মেন পয়েন্ট। বিজনেস করতে পারতেন, যেখানে আপনার প্রত্যেক দিন যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, কিছু না হলে সেখানে 10,000 টাকা প্রতিদিন আসবে। তা আপনি সেই বিজনেস বাদ দিয়ে কেন এখানে আপনি পয়সা ক্ষয় করতেন? এটা আপনার সর্বপ্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই প্রতিষ্ঠানের ইতিহাস কি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আল ইসলাম মিশন একাডেমি পরিবারের পক্ষ থেকে সকল সুপ্রিয় দর্শক মণ্ডলীকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। পাশাপাশি অভিনন্দন জানাই আমার ছোট ভাই মাওলানা তাজুল হক সাহেবকে। উনি অত্যন্ত শিক্ষাদরদী মানুষ, প্রাণের টানেই এই প্রতিষ্ঠান ছুটে আসেন বারে বারে। শুধু উনি নয়, ওনার মতো আরও অনেক জ্ঞানীগুণী মানুষ আছেন, তারাও আসেন মাঝে মাঝে খোঁজখবর ওঠেন। সবাই হয়তো ক্যামেরা পছন্দ করেন না, তাই হয়তো ক্যামেরা আসেন। যাই হোক, উনি আমাকে কয়েকটা প্রশ্ন করেছেন। প্রশ্ন হচ্ছে যে, প্রথমত এই উদ্যোগ বা উৎসাহ কোথায় পেলাম প্রতিষ্ঠান করার? এই উৎসাহ এবং উদ্দীপনা পেয়েছি আমার শিক্ষক মাস্টার জনাব আলহাজ নজরুল হক সাহেব, ইসলাম সাহেব এর কাছ থেকে। উনি আমাদের মধ্যে আজ নেই, উনি মারা গেছেন। জি। ওনার কাছ থেকেই অনুপ্রেরণা, উনি হাত ধরে অনেক কিছু শিখিয়েছেন। আর প্রসঙ্গক্রমে উল্লেখযোগ্য যে এই প্রতিষ্ঠানের প্রথম প্রতিষ্ঠাতা উনি। 1998 সালে তৈরি হয়, 2007 সাল পর্যন্ত চলে, তারপরে বন্ধ হয়ে যায়। তারপরে আমি প্রতিষ্ঠিত হওয়ার পরে এই প্রতিষ্ঠানটাকে পুনরুজ্জীবিত করি। এছাড়াও দ্বিতীয় প্রশ্ন আপনি করলেন, প্রতিষ্ঠানের হিস্টোরি তো আপনার ক্যামেরার সামনে বা কারোর সামনে 2-4 মিনিটে বলা সম্ভব হয় না, অনেক বড় একটা টাইম লাগে। অবশ্যই। সেটা শর্টে বললাম। তার মধ্যে উত্থান পতন, ঘাত প্রতিঘাত থাকে, লড়াই। গ্রামের মধ্যে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয়েছে বা হবেও বা হয়েছে, আশা করছি আর হবে না ইনশাল্লাহ। তো আহ, দ্বিতীয় প্রশ্ন করেছেন আপনি যে আমি এই বিষয়ে কেন এলাম, প্রতিষ্ঠানে কেন এলাম, অবশ্যই এই বিষয়ে আপনি কেন এলেন এবং বা এই টাকাটা আমি ইনভেস্ট। টাকা খরচা করতে কেন এলেন? আপনি আমার সাথে পরামর্শ করেছেন কোনো এক সময়, হয়তো আপনার খেয়াল নেই, যে আমার প্রত্যেক মাসে প্রায় 1 লক্ষ টাকা ঘাটতি আছে। তাহলে প্রত্যেক মাসে যদি 1 লক্ষ টাকা ঘাটতি থাকে, তাহলে বছরের শেষে তার দাঁড়াচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে 4 বছর যদি আমি মিশন চালাই, তাহলে কত জায়গায় যে পৌঁছাবে? সেটা যদি আমি কোনো জায়গাটা, যদি মানে জায়গা আমি ইনভেস্ট করি, কোনো জায়গাতে ইনভেস্ট করি বা কোনো একটা ভালো জায়গায় কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করি, তা আমি সেখানে তো প্রফিট আনবো। কিন্তু এখানে লস কেন? আপনি কি বলতে চাইছেন বা কি করবেন কেন? দেখেন, বিজনেস করার মানসিকতা আলাদা জিনিস, আর সেবা করার জিনিস আলাদা জিনিস। দুটো দরকার। বিজনেস করে যে প্রফিট হয়, সেই প্রফিট থেকে মানুষ অনেক দান ধ্যান করে, সেটা যেমন একটা খুব ভালো জিনিস, অবশ্যই প্রয়োজন। কিন্তু সবাই দান করতে ব্যস্ত থাকে, দান করতে চাই, কিন্তু কোন জায়গাতে করবে তার সঠিক জায়গা খুঁজে পায় না। অবশ্যই। তো আমি প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনাদের দোয়াতে স্বল্প কিছু পুঁজি ছিল, একটা জায়গা ছিল, সেটা বিক্রি করে প্রতিষ্ঠানটা মানে তৈরি করা হলো। তো
এই যে বলেন আমি অন্য জায়গাতে ইনভেস্ট করে প্রফিট হতো, হ্যাঁ অবশ্যই হতো, প্রফিট হতো ঠিকই, ইনকাম হতো ঠিকই, সেটাতে আমার সন্তান, আমার স্ত্রী, আমার মা, আমার বোন বা আমার পরিবারের সবাই ভালো থাকতো, আমি ভালো থাকতাম, অবশ্যই আমি একটা নিউক্লিয়ার জায়গাতে ঠিক থাকতাম, ছোট্ট একটা জায়গা পরিসর থাকতাম। অবশ্যই। কিন্তু আমি যেটা চাইনি। যদি এইরকম ভাবনা যদি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমস্ত মানুষরা যদি ভাবতো, তাহলে আমি কি মাস্টার হতে পারতাম? না আপনি কোনো মাদ্রাসায় পড়তে পারতেন? যদি আপনার গুরুজন যে মাদ্রাসা পড়েছিলেন মাদ্রাসা, তা তিনি যদি মাদ্রাসা না পড়তেন, তার ছেলে মেয়ে এমনি হসপিটালে থাকতো, তাহলে আপনি পড়তেন কোথায়? যদি রবীন্দ্রনাথ ঠাকুর যদি বিশ্বভারতী না করতো, যদি জগদীশ চন্দ্র বসু যদি বিজ্ঞানী না হতো, যদি স্যার আইজাক নিউটন যদি না হতো, যদি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের পৃথিবীর বুকে না আসতো বিশ্বের নবী হিসাবে, তাহলে আমরা কি ধর্মের বাড়ি পেতাম না। তাহলে যুগে যুগে সময়ে সময়ে এলাকায় এলাকায় আল্লাহ তাআলা কোনো না কোনো পাগলকে পাঠায় পাগলামি করতে। তা ধরতে পারে আমি একটা পাগল। না না, পাগল ফেলে। তো এই যে ঘাটতি বলছেন, ঘাটতি বিশেষ কিছু নয়। ঘাটতিটা হচ্ছে যে দেখুন, আমরা এসেছি মূলত দরিদ্র সীমার নিচে বসবাসকারী, যারা পরিযায়ী শ্রমিক, দিনমজুর, অটোচালক, অটো চালক, ড্রাইভার, ইমাম সাহেব থেকে আরম্ভ করে যাদের আয় মানে একটা নির্দিষ্ট পরিমাণ, যার ঊর্ধ্বে তাদের সামর্থ্য হয়তো বড় বড় প্রতিষ্ঠানে ঝাঁ চকচকে বিল্ডিংয়ে পড়াইতে পারে না। যেমন ধরে নেন, আমি নাম করছি না, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে সিউড়িতে, বোলপুরে, আমাদের লাভপুরে, আমরা কলকাতাতে, বিভিন্ন শহরে রয়েছে, যে প্রতিষ্ঠানগুলোতে আমাদের ঘরের ছেলেমেয়েরা পড়ানো মানে পড়ার স্বপ্ন দেখে, কিন্তু আমরা পারি না। কেন পারি না? কারণ বাসের ভাড়া, মানে যে সরকারি স্কুল বাস, পাশাপাশি আবাসিক মিশনের যে খরচ, আজকে যে বাজার মূল্য, সেই বাজার মূল্য বা সেই খরচকে আমাদের পক্ষে সম্ভব হয় না সাধারণ ঘরের ছেলেমেয়েদেরকে। তাছাড়াও আমি যে পরিবার থেকে উঠে এসেছি, সেই পরিবারটা হচ্ছে অত্যন্ত নিম্ন, একদম দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি। এই দরিদ্র পরিবার থেকে উঠে আসার ফলে আমি অত্যন্ত মেধাবী ছাত্র ছিলাম। তো মেধাবী ছাত্র থাকাকালে আমি দেখেছি বাধাগুলো পেয়েছি। তো তখনই আমি স্বপ্ন দেখেছিলাম যে বাধা আমি পেয়েছি, যেন আমার মতন পরিবার যারা এখনো পর্যন্ত রয়েছে, সেই সমস্ত পরিবার যেন এই বাধাগুলো না পায়, তাদের জন্য তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নটা যেন তাদের সন্তানের মাধ্যমে পূরণ হয়, সেই উদ্দেশ্য নিয়ে এই কাজ করা। আর ঘাটতিটা পূরণ ইনশাআল্লাহ আপনার আমার সকালের সহযোগিতার মাধ্যমে পূরণ হয়ে যাবে। আল্লাহ যেন কবুল করে। দোয়া করবেন, আমিন।